সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সাথে আছি আমি মেজবা শিমুল। আজকে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সংবাদের বিশ্লেষণ করে থাকি, দিনে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের হাতে কয়েকটি পত্রিকা রয়েছে এবং সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকের মার্চ ফর গাজা এই সংবাদটি আসলে সমস্ত পত্রিকাগুলোতে একেবারে ফোকাস করে আলোচনা হয়েছে এবং বলা যায় যে একেবারে প্রধান শিরোনাম সেটি আছে। আমরা একটু সেখানে আমরা একটু এই মার্চ ফর গাজা দিয়ে শুরু করতে চাই, তারপরে আমরা অন্য অন্য বিষয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে ফিলিস্তিন বর্তমান বিশ্বের একমাত্র নিপীড়িত দেশ, যেখানে মুসলমানরা যুগের পর যুগ নিপীড়িত এবং নির্যাতিত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সেখানকার গাজা সিটি যেটা আছে সেটাকে একেবারেই ধ্বংস করে ফেলা হয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ নির্বিচারে প্রাণ হারাচ্ছে। গতকালকের যে বাংলাদেশের ঢাকা থেকে যে মার্চ ফর গাজা কর্মসূচি বিশ্ব দেখলো, এটা আসলে কি বার্তা দেয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দর্শক শ্রোতা যারা দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ফিলিস্তিন আপনি দেখবেন, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সব সময় ছিল। কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় দায়িত্ব পান 1977 সালে, তখন এই মুসলমানদের অধিকার, বিশেষ করে ফিলিস্তিনের অধিকার আদায়ের জন্য উনি কিন্তু নিবিড়ভাবে কাজ করেছেন। এবং তৎকালীন আপনার মনে আছে যে এই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তৎকালীন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে উনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন। অর্থাৎ বিএনপি সবসময় মুসলমানদের অধিকার আদায়ের জন্য সবসময় কিন্তু সক্রিয় ছিল। কালকের যে মার্চ ফর গাজা, আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের ফিলিস্তিনের প্রতি যে সংহতি, তারই একটি জ্বলন্ত প্রমাণ। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের মতো যারা এই যে বাংলাদেশের মতো যারা মুসলিম রাষ্ট্রগুলি আছে, এরা যতটুকু সক্রিয় আপনি দেখবেন, কিন্তু যাদের মুসলিম শক্তিধর যে রাষ্ট্রগুলি আছে, যেমন সৌদি আরব থেকে শুরু করে ইরান, তুরস্ক, তাদের সেই ভূমিকাটা আমরা কিন্তু দেখি না। কারণ আপনি দেখবেন ফিলিস্তিন ছোট্ট একটি রাষ্ট্র, এর চতুর্দিকে প্রায় 27টা মুসলিম রাষ্ট্র আছে। অথচ এরা যদি সম্মিলিতভাবে এদেরকে রুখে দাঁড়াতেন, তাহলে আজকে আমাদের এই ফিলিস্তিন ভাইদের এই অবস্থা হতো না। আপনি জানেন যে এই ফিলিস্তিনদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে এরা কিন্তু রিফিউজির মতো সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে, ইহুদিরা। তখন কিন্তু ব্রিটিশরা তখন তাদেরকে ওখানে থাকার জন্য একটু আশ্রয় দিয়ে এবং মুসলমানরা সহযোগিতা করেছিল। কিন্তু সেই ইসরায়েল যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, আজকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই যে উড়ে এসে জুড়ে বসার যে প্রবণতা, ব্রিটিশদের মাধ্যমে যে ইহুদিরা সেখানে ঘাঁটি গাড়লো এবং এখন কিন্তু তারাই এখন মেজরিটি এবং মুসলমানরা সেখানে মাইনরিটি হয়ে গেছে। এবং মুসলমানরা আসলে গাজা স্ট্রিপ বলেন, পশ্চিম তীর বলেন, সব যে নাবলুস বা জেনিন, সবখান থেকেই বিতাড়িত হয়ে যাচ্ছে এবং মুসলমানরা কিন্তু এক প্রকার সেখানে রিফিউজি আকার জীবনযাপন করছেন। বাংলাদেশ বা আপনি যেটা বললেন যে মুসলমান দেশগুলো, বিশেষ করে ওআইসি, কোনো ভূমিকাই সেখানে রাখছে না, এই বৈশ্বিক যে রাজনীতি এখানে আসলে কি ভূমিকা রাখছে, মানে এখানে আপনি কি দেখছেন? না, এখানে ধরেন আজকে পৃথিবীর যারা শক্তিধর রাষ্ট্রগুলি, এরা কিন্তু মানবতার কথা বলে, কিন্তু বিশেষ করে ফিলিস্তিনের ব্যাপারে এই মানবতার কোনো নিদর্শন কিন্তু আমরা দেখি না। বরং আমরা দেখি আমেরিকার মতো একটা শক্তিধর রাষ্ট্র একেবারে নির্লজ্জভাবে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে। এবং বিশেষ করে এই ট্রাম্প এবার নির্বাচিত হওয়ার পর উনি বলছে গাজাকে মুক্ত করতে হবে। এটা কিন্তু আপনার একটা সভ্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা কোনোভাবে প্রযোজ্য হয় না। আপনাকে আমি আরেকটা তথ্য দিই যে ফিলিস্তিনের যে মূল ভূখণ্ড ছিল তার 78% কিন্তু আগে ইসরায়েল দখল করে নিয়েছে, এখন মাত্র 22% আছে তাদের টোটাল। এবং যদি গাজা চলে যায়, এই যে গাজা যেখানে নৃশংস গণহত্যা চলছে, এটা চলে গেলে আর 6 থেকে 7% চলে যাবে, তাহলে মাত্র থাকে 16 থেকে 17%। এখন আমরা যতটুকু মনে করি যে আমেরিকা বা এই যে ইহুদি চক্রটা, এরা চাচ্ছে একটা ছোট্ট ভূখণ্ডের মধ্যে ইসরায়েলকে, ফিলিস্তিনকে সীমাবদ্ধ করে রাখতে, যেটা আসলে কোনোভাবেই সমর্থন করা যায় না। কিন্তু আপনি দেখবেন আজকে বিশ্বের যারা শক্তিধর রাষ্ট্র, যাদের ভেটো পাওয়ার আছে, বিশেষ করে রাশিয়া বলেন, চায়না বলেন, ফ্রান্স বলেন, আমরা অবশ্য ফ্রান্সে দেখলাম যে তারা স্বীকৃতি দিতে চায়, কিন্তু সংকট হলো স্বীকৃতি কতটুকু জায়গায় দিতে চায়, সেটাই কোনো ইম্পর্টেন্ট ব্যাপার। এখন এরা যদি অন্য রাষ্ট্রের সাথে সুর মিলে বলছে যে আমরা ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়ে দিচ্ছি, কিন্তু তাদের মূল ভূখণ্ড, আমাদের মূল ওখানে কিন্তু একটা মূল মুসলমানদের স্পিড আল আকসা মসজিদ, সেটা দেখেন, সেটা কিন্তু ইসরায়েলদের দখলে।
ইসরায়েলের দখলে। এবং ওখানে তারা এই যে মুসলমান যখন নামাজ পড়ে বা অন্য ইবাদত করে, সেখানে কিন্তু তাও তাদের ব্যারিকেডের মধ্যে দিয়ে, তাদের নির্দিষ্ট টাইমের মধ্যে দিয়ে সেটা করতে হয়। এটা কোনোভাবে কাম্য না। আমরা মনে করি ফিলিস্তিন মুক্ত হওয়া দরকার, এবং শুধু এটা বিশ্বের স্থিতিশীলতার জন্য দরকার। আপনি দেখেন আমাদের বিশেষ করে ইসলাম ধর্মে দেখেন ফিলিস্তিনের কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে। এবং আমাদের ধর্মীয় বিষয় যদি আমরা চিন্তা করি, যে আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি এক সময় এই পৃথিবীতে মুসলমানরা শাসন করবে, তখন কিন্তু সারা পৃথিবীর কোরআনের আলোকে এই ফিলিস্তিন, যেটাকে কোরআনের শ্যাম দেশ বলা হয়েছে, এখানে কিন্তু রাজধানী হবে। সুতরাং আমাদের আলাদা একটা অনুভূতি আছে এখানে। এবং অনেক এটা বলা হচ্ছে যে বিশ্বাসের জায়গা থেকে, অনেকে বলা হচ্ছে যে আমাদের কিয়ামত নামক যে কথাটা আমরা জানি, এক সময় আমরা মুসলমান হিসেবে বিশ্বাস কিয়ামত হবে, এই কিয়ামত নাকি ফিলিস্তিনে হবে। সুতরাং আমাদের একটা আবেগ অনুভূতির একটা বিরাট জায়গা কিন্তু এখানে আছে। তো যার জন্য মুসলমানদের যে স্পিরিট বা মুসলমানদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে আমাদের মুসলমান যে সম্পদে আমরা আছি সারা বিশ্বের, এদেরকে এক হতে হবে। এবং এই যারা শক্তিধর রাষ্ট্র, তাদেরকেও আজকে মুসলমানদের ন্যায্য দাবির প্রতি এখানে যদি মুসলমান নাও বলি, যদি আমরা বলি মানবতা, এটা সেই মানবতা, হ্যাঁ, সেই মানবতা এবং মানবাধিকারের জায়গা থেকে যদি আমরা বলি যে না, সে যদি একজন ইহুদিও হতো অথবা অন্য কোনো ধর্মের লোক হতো, তাহলে তো এই গণহত্যা চলতে পারে না। এটা তো হলো সম্পূর্ণ একটা নির্মমতা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা একটু আসতে চাই যে ঢাকায়, যে আমরা গতকালকে দেখলাম এই মার্চ ফর ঢাকা কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের নেতারা কিন্তু একই মঞ্চে আবার আসলেন 5 তারিখের পরে। আমরা কিন্তু এই দৃশ্য মনে হয় দেখিনি। আপনার কাছে কি মনে হয় যে এইটা একটা সম্প্রীতির জায়গা থেকে, এই আবেগ অনুভূতির জায়গা থেকে আবারও বাংলাদেশকে এক করে ফেললো এই মার্চ ফর গাজা? না, এটা তো অবশ্যই। আপনি দেখেন আমাদের এই যে জাতি হিসাবে আমরা যারা বাংলাদেশি, আমাদের কিন্তু একটা চমৎকার একটা বৈশিষ্ট্য আছে। আপনারা দেখবেন জাতি যখন ক্রাইসিস পড়ে এক হয়ে যায়। আপনি দেখেন, আপনি ক্রিকেট খেলা দেখেন, তখন কি আপনি কোনো দল মত নির্বিশেষে কোনো লক্ষ্য করেন? বাংলাদেশের পক্ষে সবার কণ্ঠ কিন্তু উচ্চকিত হয়। আজকে ফিলিস্তিনের অবস্থাও তাই। এখানে কোনো বিতর্ক নেই, এখানে রাজনৈতিক কোনো আদর্শ নাই, কোনো মতামত নাই, কোনো বিভেদ নাই। এটা হলো বাঙালির সবচেয়ে বড় সৌন্দর্যের ব্যাপার। আপনি দেখেন 5 তারিখের পর যখন শেখ হাসিনা চলে গেল, সব কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। এইটাই আমি মনে করি আমাদের বাংলাদেশের জাতি হিসাবে আমাদের আলাদা একটা বৈশিষ্ট্যের জায়গা আমাদেরকে নিয়ে যায় সবসময়। মোশাররফ ভাই, আমরা আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনী একটা রোডম্যাপের বিষয় প্রসঙ্গ এসেছে। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এবং তাকে সামনে রেখে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার যে তিনি তাগিদ দিয়েছেন। আমরা জানি যে বাংলাদেশে 5ই আগস্টের পরে 36 জুলাইয়ের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটা গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে দেওয়া, এবং তার জন্য নির্বাচন অপরিহার্য। তো এই নির্বাচনকে নিয়ে বেশ কিছুদিন ধরে দলগুলোর পক্ষ থেকে নানা ধরনের কথাবার্তা আসছিল। আপনি যদি বিএনপি করেন, বিএনপির পক্ষ থেকেও এক ধরনের প্রস্তাব, এক ধরনের দাবি আমরা দেখছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, এরকম একটা আলোচনা আসছিল। আজকে যে তিনি রোডম্যাপটা দিলেন, এই রোডম্যাপটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমরা মনে করি যে আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা কি, আপনাকে এটা রাখা যে জুলাই বিপ্লবের আসে মূল আকাঙ্ক্ষা কি। শেখ হাসিনা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের মানবাধিকার নিঃশেষ করে দিয়েছে, আমাদের একজন নাগরিক হিসাবে যে আমাদের যে রাইট আমাদের কনস্টিটিউশন দিয়েছে, সেগুলি থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের ফিরে যাওয়া। তো গণতান্ত্রিক ব্যবস্থার মূল উপাদান হলো কিন্তু একটা নির্বাচন, যার মাধ্যমে রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করা। জনগণ যে মালিক, আমি যে মালিক, আপনি যে মালিক, এটার উদাহরণটা কি? যে ভোটের মাধ্যমে আমি আমার নেতা নির্বাচন করা, আমার সরকার নির্বাচন করা, যারা আমাকে পরিচালনা করবে। তো আজকে তার জন্য মানুষ কিন্তু দীর্ঘদিন ফাইট করেছে। বিশেষ করে আমরা দেখেন বিএনপি, আপনি যদি বিএনপির অতীতের আমাদের নেতৃবৃন্দের বা আমাদের নেতাদের বক্তব্য বিশ্লেষণ করে, আমরা একটা কথা বলেছি যে নির্বাচন। আপনার নিশ্চয় মনে আছে 2014 সালে শেখ হাসিনা যখন ভোটারবিহীন 153 জন বিদাপনীত হয়েছিল, তখন কিন্তু বিএনপিকে আহ্বান জানিয়েছেন আপনারা সরকারে আসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আপনারা কোন কোন মন্ত্রণালয় চান আপনারা নিতে চান। আমরা কিন্তু যাইনি, কারণ আমরা বিশ্বাস করি গণতন্ত্র জনগণই হলো সকল ক্ষমতার উৎস। জনগণ যাকে রায় দিয়ে আমাকে নির্বাচিত করুক, আমি সেইটাইতে যাবো। আমি কিন্তু কোনো মনোনীত মানে অথবা কোনো কেউ চাপিয়ে দেওয়া কোনো কিছুর পক্ষে বিএনপি না, আমরা কিন্তু সেই সরকারে যাইনি। তারপরও কিন্তু আপনি দেখবেন নানা সময় নানা প্রস্তাব দেওয়া হয়েছে যে বিএনপি নিয়ে তারা একটা ঐক্যমতের সরকারের ভিত্তিতে নির্বাচন, আমরা যাইনি। তো আমাদের মূল স্পিরিট হলো জনগণের অধিকারকে প্রদান, সেই কথাটাই আমরা বলে যাচ্ছি। এইটাকে নানা লোক নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। কেউ বলে বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। অথচ আপনাকে একেবারে আমি নির্মোহভাবে আপনি দেখেন, আপনি তো গণমাধ্যমে আছেন, যে একমাত্র পলিটিক্যাল পার্টি ইন দ্য বাংলাদেশ
যে যারা সুনির্দিষ্টভাবে সংস্কার প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, সেটাই আমি একটু সংস্কার প্রক্রিয়ায় আসছি, যে আপনার প্রস্তাব দিয়েছেন সংস্কারের, আর অন্যান্য দল থেকেও সংস্কারের আসলে প্রস্তাবনা আসছে, ঐক্যমত্য কমিশনের কাছে গিয়েছে। তো আপনাদের সাথে ওই দ্বিতীয় দলগুলোর সংস্কারের প্রস্তাবনা এর মধ্যে কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য আপনি দেখতে পেয়েছেন? না, এখানে আপনাকে দেখেন, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি যদি সংখ্যাগরিষ্ঠের মতামতকে বিশ্বাস করেন, তাইলে আপনাকে কি করতে হবে, যে অধিকাংশ রাজনৈতিক দল, এখন তো আপনার পার্লামেন্ট নাই, জনগণের ভোট দিয়ে আপনাকে নির্ধারণ করার কোনো সুযোগ নাই, তাহলে আপনার জনগণের কণ্ঠস্বর ডাকে প্রতিনিধিকে পলিটিক্যাল পার্টি। তো বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দল কি চায়, আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন অধিকাংশের মতামতকে আপনি গুরুত্ব দেবেন, তাহলে কি চায়? অধিকাংশ রাজনৈতিক দল চায় একটা নির্বাচন। না, আমি একটু বলি, নির্বাচন। তাহলে নির্বাচন চাইতে হলে আমাদের কিছু বক্তব্য আছে। তাইলে আপনি বলছেন একটা যৌক্তিক সংস্কার, আপনি শব্দটা ব্যবহার করেন, অর্থাৎ নির্বাচনকে সম্পূর্ণ করতে আপনার কি দরকার, কি দরকার সেটা আপনি করবেন। তাহলে নির্বাচনকে সংস্কার করতে বেসিক্যালি দুইটা জিনিস দরকার। একটা হলো নির্বাচন কমিশনকে সংস্কার, আরেকটা হলো এই নির্বাচন পরিচালনা করে অথবা এর সাথে সংশ্লিষ্ট হলো প্রশাসন। প্রশাসন। তাইলে আপনি আমার 6টা কমিশন আছে, 6টা কমিশনে কিছু কিছু কমিশন আছে, এই সরকারের পক্ষে সেটা সংস্কার করা সম্ভব না, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কারা বাস্তবায়ন করবে? পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট, তারা। তাহলে আপনি এখন কি করবেন? একটা ইলেকশন করার জন্য আপনি নির্বাচন কমিশনকে নির্বাচন উপযোগী করে তৈরি করবেন, যেটাকে যৌক্তিক বলা হচ্ছে। আর এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, নির্বাচনকে যারা মানে পরিচালনা করবেন, এই বিশেষ করে প্রশাসনিক সংস্কার আমরা যেটাকে আপনি এক কথায় বলা হয়, ওখানে আপনার মানে কাজ করতে হবে। এই দুটাকে করে আপনি দেশটাকে নির্বাচন উপযোগী করবেন। এর পাশে আনুষঙ্গিক যেটা আছে আপনার মানবাধিকার বলেন, এটা তো আমার আজকে দরকার নেই, আমার এখন দরকার নেই। এই সরকার তো একটা মানবাধিকার কিছু শর্ট টার্ম কিছু লং টার্ম একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আপনি বলেন বিচার বিভাগ, অলরেডি বিচার বিভাগে আমরা কিন্তু বলেছি আলাদা সচিবালয় করতে হবে। বিচারক নিয়োগ, বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে এখনো বিচারক নিয়োগের আপনি আইন করতে পারেন নাই। আমরা বলেছি একটা আইন করেন আপনি, যে কোন কোন ক্রাইটেরিয়া, কোন কোন যোগ্যতা হলে একটা লোক বিচারপতি হবে। এখন কি আছে বাংলাদেশে বিদ্যমান আইনে, যে একটা কোনো লোক যদি হাইকোর্টে 10 বছর প্র্যাকটিস করে সে বিচারপতি হতে পারে, কিন্তু তার কি মানে বিশেষ বৈশিষ্ট্য কি? আপনার একটা বিচারপতি হবে, তার তো আলাদা একটা কোয়ালিফিকেশন লাগবে। আমরা বলতে চাই যে আসলে এই 10 বছর প্র্যাকটিসে তার কি উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন আছে, তার কোনো প্রকাশনা আছে কিনা, তার নতুন কোনো উদ্ভাবনী কোনো কিছু সে করেছে কিনা, এগুলি। আর আমি যদি বলেন 10 বছর মেয়াদ, আমি যে কোনো লোককে আমি দিয়ে দেবো, মানে তার তো বিশেষ কিছু বৈশিষ্ট্য দরকার আছে, সেই মান তো আমি বজায় রাখি। অথচ আপনি সেই দিকে কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর আপনি দেখেন নির্বাচন করার জন্য বেশ কিছু জিনিস কিন্তু অলরেডি মীমাংসা হয়ে গেছে। যেমন আপনি বলেন রাজনৈতিক দলগুলির মূল প্রত্যাশা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। স্টিল নিরপেক্ষ সরকার আছে, এবং শুধু তাই না, আদালত কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আগামী সকল নির্বাচন কেয়ারটেকার অধীনে হবে। তো এখানে আমার কোনো বিতর্ক নাই। আমি অল রাজনৈতিক পার্টি এই ফয়সালাটা যেটা ছিল মূল ফাইট, আওয়ামী লীগের সঙ্গে মূল দ্বন্দ্ব ছিল যেটা নিয়ে, সেটা অলরেডি হয়ে গেছে, ইট ইজ সেটেল। তাইলে আমার একটা নির্বাচন করতে আমার সংকটটা কোথায়? এখন সংকট একটা জায়গায় আমরা মনে করি, যারা এখন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টে আছে অথবা তার যারা বেনিফিশিয়ারি, এরা একটা রাজনৈতিক একটা ক্ষমতায় একটা স্বাদ পেয়ে গেছে, মজা পেয়ে গেছে, এরা একটু দীর্ঘদিন থাকতে চায়, কিন্তু এর পরিণতি কিন্তু ভালো হয় না। আপনি দেখেছেন যে 111 গভর্নমেন্টের সময় যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন এসেছিলেন, তখন প্রথম 6 মান্থ কিন্তু তাদের ব্যাপক পপুলারিটি ছিল, কিন্তু পরবর্তী কিন্তু তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেকটা। বলতে দেন মঈনুদ্দিন ফখরুদ্দিন আপনি খোঁজ নাই। তা আমরা চাচ্ছি ডক্টর ইউনূস সবচেয়ে একটা সম্মানিত লোক, শুধু নট অনলি বাংলাদেশ, অল দ্য ওয়ার্ল্ড। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা গৌরব। উনি সফল হোক, এটা আমরা কিন্তু বিএনপির পক্ষে সবসময় বলি। দেখেন আমাদের নেতা তারেক রহমান নেতৃবৃন্দ বলে ডক্টর ইউনূস সফলতার সাথে বাংলাদেশের সফলতা নির্ভর করে। তো যার জন্য আমরা চাই ওনার এই জনপ্রিয়তা থাকা অবস্থায়, জনগণের ওনার প্রতি যে বিশ্বাস আস্থা আছে, এইটা থাকা অবস্থায় উনি একটা নির্বাচন করে দিয়ে একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করে দিয়ে যদি উনি ওনার কাজ শেষ করেন, আমার মনে হয় বাংলাদেশের জন্য সেটা সবচেয়ে গৌরব এবং অহংকারের হবে। জি, আমরা আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচন হবে, যেহেতু ঘোষণা হয়ে গেছে, সেটা আমরা আশা করি জুনের মধ্যেই হবে আর কি। তো নির্বাচন হতে গেলে বাংলাদেশে যে বিতাড়িত শক্তিটা রয়েছে আওয়ামী লীগ, তার বিষয়ে আসলে জনগণ তো তাদের অধিক মানে কি বলে, তাদের যে পারসেপশন যে আওয়ামী লীগ যাতে ফিরে না আসে, এই জায়গাটাতে জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য আসলে কি সামনে কি আসছে? না, এখানে আপনি একটা দেখেন, আমরা কিন্তু একটা কথা আপনি দেখেন, প্রতিনিয়ত আপনারা গণমাধ্যমে দেখাচ্ছেন
যে আওয়ামী লীগের আমলের সেই দুর্নীতি বলেন, ক্ষমতার অপব্যবহার বলেন, গুম খুনের রাজনীতি বলেন, এই যে আয়নাঘর বলেন, গুম, এগুলির একটা এখন একটা দৃশ্যমান কাজকর্ম আমরা দেখি। কিন্তু আপনাকে একটু আপনার নির্মমভাবে একটু চিন্তা করেন, এই সরকারের কি সেই ধরনের স্টেপ আছে? তারা শুধুমাত্র একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে, তাও আমরা যতটুকু জানি 136 জনের একটা অভিযোগ ওখানে আছে, আর কিন্তু কোনো কার্যক্রম নেই। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর 15.5 বছর ক্ষমতায় থাকার কারণে মিনিমাম এই তার বেনিফিশিয়ারি 10 থেকে 20,000 লোক আছে যারা অপরাধ, একেবারে দৃশ্যমান অপরাধ করেছে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি। তাইলে আপনি তাদেরকে এই 136 জনের বিচার করে কি আওয়ামী লীগের শাস্তি দিতে পারবেন? যার জন্য আমরা কিন্তু বারবার বলছি আপনি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করেন, দ্রুত ট্রাইব্যুনাল, দ্রুত বিচার করে আপনি একটা বিচার করে দেন। যদি আওয়ামী লীগের এই অপরাধীদেরকে আপনি শাস্তি দেন, অথবা এই শাস্তির পরিণতিতে যদি দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তাহলে আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কোনো ব্যবস্থা না নিয়ে একটা দলকে আপনি নিষিদ্ধ করবেন, এটা তো অনেকে মেনে নেবেন। আগে তো প্রমাণ করেন সে ক্রিমিনাল, আগে প্রমাণ করেন সে অপরাধী, আপনি তো সেই দিকে হাঁটছেন না। মোশাররফ ভাই, যেহেতু বিচারও একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন হয়ে গেলে পরে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে জনগণের যে প্রত্যাশা, আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা এবং তাদের যে অপরাধের যে কি বলে মাত্রা, সেই বিবেচনায় কি বিএনপি এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেবে? অবশ্যই। আপনি দেখেন আপনার যদি আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা যদি দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কিন্তু আমরা মানে একটা মোটা চূড়ান্ত রূপরেখা দিয়েছি। আপনি যদি সেইটা দেখেন, ওইটা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে তো পরিবর্তন হওয়ার বিকল্প কোনো কিছু নাই। আপনি যদি 31 দফা আমরা বাস্তবায়ন করতে হলে, তাহলে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা এটা আমূল পরিবর্তন ঘটে যাবে। যেমন আপনি দেখেন, আমরা বাংলাদেশে কি হয় যে নির্বাচনের যেই দল সংখ্যাগরিষ্ঠ আসন পায় সেই তো সরকার গঠন করে, কিন্তু বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে না, আমরা করব না। কারণ আমরা অতীতের অভিজ্ঞতা আমরা দেখেছি, একটা দল যদি এককভাবে ক্ষমতায় যায়, সে ফেসিস্ট হয়ে যায়, তার মনের মধ্যে একটা ক্ষমতার একটা যে দম্ভ তার মধ্যে তৈরি হয়। যার জন্য আমরা বলেছি আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব, মাথায় সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকারের একটা গভর্নমেন্ট করবো আমরা। এটা দেখেন আপনার একটা বিরাট কিন্তু একটা পরিবর্তন, যে একটা পরিবর্তিত বাংলাদেশ আপনি যে চান, মুখে বললে তো হবে না। এই অনেকে কথা বলে, খুব মুখরোচক কথা বলে যে আমরা রাষ্ট্র মেরামত করবো। আরে ভাই, রাষ্ট্র মেরামত করতে হলে তো আপনি ইনস্ট্রুমেন্ট কি, আপনি কি চান সেটা তো বলতে হবে। রাষ্ট্র মেরামত এটা ভৌতিক কোনো বিষয়, এটা একটা কাল্পনিক কিছু না, এটা একটা দৃশ্যমান হতে হবে। তাইলে আজকে এই রাজনৈতিক দলগুলি যে বলে, এই যে অথবা এই যে নতুন ছাত্রদের দল এনসিপি, আজকে পর্যন্ত আপনি তাদের একটা সংস্কারের শব্দ শুনেছেন আপনি? যে আমি নির্দিষ্ট বলে আমি এটা রাষ্ট্র মেরামত করবো। আরে ভাই, রাষ্ট্র মেরামত করলে তুমি কোন জায়গায় করতে চাও সেটা বলো, সেটা কিন্তু বলছে না। মানে স্পষ্টভাবে তো আপনাকে উল্লেখ করতে হবে যে অথচ আপনি দেখেন বিএনপি 31 দফার মধ্যে স্পষ্ট ভাষায় বলছে আমি ন্যাশনাল গভর্নমেন্ট করব, প্রধানমন্ত্রী 2বারের বেশি কেউ হতে পারবে না, আগামী নির্বাচন কেয়ারটেকার দিতে হবে, আমি লোকাল গভর্নমেন্ট যেটা দলীয় মার্কা দিয়ে নষ্ট করে দিয়েছে সেখানে আমি নির্দল করব, আমি সংসদে 300 আসনের বাইরে আমি একটা আপার হাউস তৈরি করব, আমি সংসদকে কার্যকর করার জন্য আমি আর্টিকেল 70 কে 4টা বিষয় ছাড়া সবকিছুকে উন্মুক্ত করে দেব, আমি বিচার বিভাগের বিচারপতি নিয়োগের জন্য আইন করব, নির্বাচন কমিশন সংস্কার করব, আমি এই যে এই নারীদের ক্ষমতায়ন করার জন্য আমি বিশেষ ব্যবস্থা নেব, আমি ছাত্রদের চাকরির জন্য আমি শিক্ষা ক্ষেত্রে আমি জিডিপির 5% দেব, এই বিদ্যুৎ ক্ষেত্রে আমি আলাদা প্রযুক্তি ব্যবহার করে আমি বাংলাদেশকে আগামী দিনে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করব। এখন আপনি বলেন যে কোন দল নির্দিষ্টভাবে এই কথাগুলি বলছে? আপনারা তো এই 31 দফা দিয়েছেন 5 আগস্টের আগে, আমরা 23 সালে দিয়েছে। সুতরাং আমাদের চিন্তা কথা, বিএনপি যা চিন্তা করে অন্যরা মানে বিএনপি অন্যরা যা চিন্তা করে বিএনপি তার চেয়ে অনেক আগে চিন্তা করে, যার প্রমাণিত। আপনারা কি মনে করেন যে এই 5 তারিখের পরে এই 31 দফার মধ্যে কোনো ধরনের কোনো সংযোজন অথবা বিয়োজনের প্রয়োজন? আমরাও কিন্তু এই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট না। আমরা কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছে, এর চেয়ে যদি বেটার কেউ কোনো প্রস্তাবনা দেয়, এনি প্রস্তাব, যে কোনো উন্মুক্ত, আমরা তা গ্রহণ করার জন্য প্রস্তুত। যেমন এখন একটা আলোচনা চলছে, আমাদের কিন্তু প্রস্তাবের মধ্যে আপনার উপরাষ্ট্রপতি বা উপপ্রধানমন্ত্রী কোনো বিষয় ছিল না, কিন্তু এখন কিন্তু আলোচনা হচ্ছে। আচ্ছা, যে আজকে ধরেন এই গভর্নমেন্টের আমাদের একটা বিরাট সংকট তৈরি হয়ে গেছে, যে রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছিল, কিন্তু অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন কোনো সুযোগ নেই। তাহলে আমি যদি উপরাষ্ট্রপতি থাকতো ইজি কিন্তু সম্ভব ছিল। অথবা বাংলাদেশে দেখেন প্রাইম মিনিস্টার একক ক্ষমতা, আমরা সেখানে বলছি যে প্রাইম মিনিস্টারকে অনেক সময় প্রাইম মিনিস্টার অসুস্থ থাকে, দেশের বাইরে যায়, কে দায়িত্ব পালন করবে? তাকে কাউকে ইনচার্জ করে যায়, কিন্তু আমরা বলি কনস্টিটিউশনালি আপনি ফিক্সড করে দেন যে যদি কেউ ডেপুটি প্রাইম মিনিস্টার থাকে ওই ইনচার্জ থাকবে,
তো এই যে পরিবর্তন এগুলো আমাদের 31 দফার মধ্যে, এটা তো আসলে ফ্লেক্সিবল করে দেয় জায়গাটাকে, আমাদের 31 দফার মধ্যে নাই, অথচ আমরা বলেছি আপনি দেন আমি অ্যাকসেপ্ট করব, অথবা এনি বেটার যদি আপনার কোনো সাজেশন থাকে আই উইল অ্যাকসেপ্ট। এই নিয়ে তো কোনো বিতর্ক নাই, কারণ আমরা দেশটাকে নতুন ভাবে সাজাতে চাই, মূল স্পিরিটটা তো আমাদের ওখানে। আমরা একটু আলোচনা শেষ করে দেখে চলে এসেছি, আমরা একটু বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন যদি মনে করেন আজকে থেকে আপনারা দলীয় মেসেজগুলো পেয়ে গেলেন যে উপদেষ্টার এই ঘোষণার পরে দলগুলোতে নির্বাচন কেন্দ্রিক কি তোড়জোড় শুরু হতে পারে কিনা, বা আপনারা তো এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছেনই, এলাকায় যাচ্ছেন, মানুষের কাছে কথা শুনছেন, তো মানুষের কাছে কথা শুনছেন, এবং এটা কি জাতীয় হবেই কি এই আবহাওয়াটা তৈরি হচ্ছে? না, আমি দেখেন বাংলাদেশের মানুষ, আমি দেখলাম হয়তো গত সপ্তাহে আমরা একটা অনলাইন জরিপ দেখেছেন কিনা আমি জানি না, মানে তারা একটা সংস্থা জরিপ করেছে, সেখানে দেখেছে যে বাংলাদেশের মানুষ কার কি পরিমাণ নির্বাচন। আমি দেখছি 76% লোক বলছে এই মুহূর্তে আমরা নির্বাচন, জাস্ট নাও। কারণ বাংলাদেশ যেই ধরনের ঝুঁকির মধ্যে আছে, আপনি মনে করেন আমাদের দেশ কিন্তু এখন আপনি যদি একটু একেবারে বাস্তব আলোকে যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশে বেশ কিছু সংকট আছে। একটা সংকট হলো, ফার্স্ট সংকট হলো দেখেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দুই দেখেন আমাদের এই যে যেটা এই জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল কর্মসংস্থান, কারণ আন্দোলন তো হয়েছিল চাকরির জন্য, ওঠার জন্য। আপনি 8 মাসে কিন্তু চাকরির কোনো ব্যবস্থা করতে পারেন, কিছু জায়গায় কমেছে। কারণটা কি? আপনার চাকরির মূল ব্যাপার হলো আপনি ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। আপনার ব্যাংকগুলিকে আমার সংকট, তারল্য সংকট আছে, ব্যাংকগুলি দাঁড়াতে পারছে না, শেখ হাসিনা এটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। তো আপনাকে এই জায়গাগুলিকে রিপেয়ার করতে হলে একটা দীর্ঘমেয়াদী সরকার দরকার, যার একটি প্ল্যান দরকার। এবং আমাদের যারা বিনিয়োগ করে, যারা আমাদেরকে সহায়তা করবে, আপনি দেখেন একটা চমৎকার একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে, কোনো দেশ কিন্তু কমিটমেন্ট করে নাই আমি বিনিয়োগ করব, বলছে তারা, কিন্তু বলছে যে আমরা করতে চাই। তাহলে কেন চাই? আগ্রহ আছে না, চাই কেন? না, নো, এখানে একটা কনস্টিটিউশনাল ব্যাপার আছে। কোন দেশ নির্বাচিত সরকার ছাড়া কিন্তু করবে না, কাজ করবে। আমি সেটাই সেই প্রসঙ্গে আসছিলাম যে আগ্রহ আছে, বাট পরিবেশ যদি নিশ্চিত করা যায়, নিশ্চিত। আমি এখনো পরিবেশ তো নিশ্চিত, কিন্তু আপনি করে না কেন? কারণ এইটা হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আপনাকে যে কোনো সরকার একটা বাস্তব, যখনই তার পার্মানেন্ট কাজ করতে চাইলে এটা নির্বাচিত সরকার হতে হয়। কারণ একটা গভর্নমেন্টের চুক্তি হয় স্টেট টু স্টেট, আপনার কিন্তু কোনো দলের সাথে চুক্তি হয় না, বা কোনো সরকারের রাষ্ট্রের সাথে হয়। তো এখন তো রাষ্ট্রটা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের কোনো কাঠামো এই নাই, এই অথরিটি নেই, এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এবং এই গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আপনি যেটা জানেন, এটা আমরা অনেকে মনে করি যে ডক্টর ইউনূস খুব স্বাচ্ছন্দ্য আছে, নো। কারণ উনি যেই কাজগুলি করবেন এখন, এই যেগুলি চলছে অনগোয়িং, এগুলি কিন্তু বৈধতা দেবে ইলেক্টেড গভর্নমেন্ট আফটার ইলেকশন পার্লামেন্টে। তো পার্লামেন্টে যদি আপনি এই যে কোনো গভর্নমেন্ট যদি অনুমোদন না দেয়, কি অবস্থা হবে? সেই সুসম্পর্ক জায়গাটা কি রয়েছে? এটা এর জন্য দরকার কমিটমেন্ট। এই যে আপনি ঐক্যমতের একটা কমিশন করেছে, তাদের কাজ হলো রাজনৈতিক দলগুলিকে আস্থায় রাখা। আপনি যেমন আপনাকে আমি একটা উদাহরণ দেই, এই যে 1/11 হয়েছিল, তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিনের গভর্নমেন্ট 142টা অর্ডিন্যান্স জারি করে। এখন তো আপনার আইন করার কোনো সুযোগ নাই, এখন আপনার যে কোনো কিছু হলে অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে, রাষ্ট্রপতির মাধ্যমে। এটাকে আইনে পরিণত হবে আফটার পার্লামেন্টে। তা আপনি দেখেন সেখানে 142টা অর্ডিন্যান্স ফখরুদ্দিনের সময় জারি হয়েছিল, শেখ হাসিনা মাত্র 36টাকে আইনে পরিণত করছে, বাকিগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। কারণটা কি? পলিটিক্যাল পার্টির কমিটমেন্ট ছিল না, গায়ের জোরে যা কিছু তারা করেছে। তা আপনাকে এখন তো যদি ইউনূসের এই সংস্কারটা বাস্তবমুখী হতে হবে, এবং এটা বাস্তবমুখী হতে হবে, এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে। তা আস্থা অর্জন করতে হলে আপনি কি তাদেরকে কমিটমেন্ট নিতে হবে। তো কমিটমেন্ট নেওয়ার আমরা সেই প্রক্রিয়াটা তো দেখি খুব স্লো, 8 মাস চলে গেছে, এখনো রাজনৈতিক দলগুলি কিন্তু কেউ সন্তুষ্ট না। ডাকে আধা ঘন্টা 1 ঘন্টা, নো। আপনার চা খাওয়ার দাওয়াত দিয়ে সংস্কার হয় না। আপনাকে এখানে বসে একটা ট্রফিস নিয়ে, যেমন আপনি মনে করেন, যদি আমি মনে করি যে আগামী দিনে আমার রাষ্ট্র কাঠামো কি হবে, রাজনৈতিক দলগুলিকে স্টেপ বাই স্টেপ তাকে বলতে হবে যে আমি এই চাই, ওনারা এই চাই, এর মধ্যে সমন্বয় করে আপনাকে এগিয়ে নিয়ে এটা আগামী পরবর্তী পার্লামেন্টে সব রাজনৈতিক দল কমিটমেন্ট করবে। কে ক্ষমতায় যাবে আমরা তো জানি না, কিন্তু আমার কমিটমেন্ট থাকবে যে আমি যেই ক্ষমতায় যাও তুমি এটা পাশ করে দিতে হবে। এটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, যেটা আপনার এরশাদের সময় ছিল। এরশাদের সময় তো সব রাজনৈতিক দল কেউ তো ক্ষমতায় ছিল না। 3 রেখার রূপরেখা বললো যে আমরা যদি আফটার ক্ষমতায় যাই, আমরা একটা সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরে যাব। ক্ষমতা এসেছিল বিএনপি, কিন্তু দেখবেন আমাদের দলের ম্যানিফেস্টো হলো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, কিন্তু আমরা ওই কমিটমেন্টের কারণে কিন্তু তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টে ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে গেছি, কারণ ডিউ টু এটা জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল আমাদের সাথে। তা আপনাকে এখন এই আস্থাটা আপনাকে অর্জন করতে হবে, কিন্তু এই ইন্টেরিয়াম ইউনূস সরকারের কিন্তু সেই ব্যাপারে খুব একটা কার্যকরী কাজ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে।
মোশাররফ ভাই, ধন্যবাদ আপনাকে আজকে আলোচনার জন্য। আমরা আসলে সময় সংক্ষেপের কারণে আপনার কাছ থেকে হয়তো আরো শুনতে পারতাম, সময় সম্পর্কে শুনতে পারলাম না। নিশ্চয়ই আপনার সঙ্গে আবার কথা হবে অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পর্বে। শুভ দর্শক, শুনলেন আমরা আলোচনা করছিলাম, আজকের আলোচনার বিষয় ছিল মোটামুটি মোটা দাগে আসলে নির্বাচন কেন্দ্রিক, এবং আমরাও প্রত্যাশা করি যে আগামী জুনের মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক দল নির্বাচিত হয়ে বাংলাদেশের যে সংকট রয়েছে সেই সংকটগুলো তারা নিরসন করবে। সবাই ভালো থাকুন, চ্যানেল জেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।